ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়? সাবেক মন্ত্রী এপিএসের ইন্ধনে 10,000 টাকায় নির্বাচন কার্যালয়ে আগুন। জানাবো এনসিপি কেন জামাতের দিকে ঝুঁকছে। এদিকে কি প্ল্যান নিয়ে আসবেন জানা আছে, নতুন করে আর ধোঁকাবাজি করবেন না, তারেক রহমানকে ইসলামী ছাত্র আন্দোলনের সহসভাপতি। এবং সর্বশেষ জানাবো হাদি হত্যার বিচার দাবি, বিয়ের আসরে প্লে কার্ড হাতে ভাইরাল বরকনে। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আপনাদের প্রতিটি কমেন্টে আমাদের অনেক অনুপ্রেরণা যোগায়। ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়? বান্দরবানে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার সন্ধ্যা 6:43 এ ভূমিকম্প অনুভূত হয়। রিক্টার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল 3.9, এর গভীরতা ছিল 10 কিলোমিটার। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বান্দরবান কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সনাতন কুমার মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল 22.07 ডিগ্রি উত্তর অক্ষাংশ ও 92.51 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। উৎপত্তিস্থল থেকে বান্দরবান সদরের দূরত্ব 286 কিলোমিটার। স্থানীয় বাসিন্দারা হেলালুর রশিদ বলেন, সন্ধ্যায় হঠাৎ ভূমিকম্পে কেঁপে ওঠে, আতঙ্ক মানুষ ছোটাছুটি করে। সাবেক মন্ত্রীর এপিএসের ইন্ধনে 10,000 টাকায় নির্বাচন কার্যালয়ে আগুন। লক্ষ্মীপুর জেলা নির্বাচন কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন লাগানোর ঘটনায় মোহাম্মদ রুবেল নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সাবেক মন্ত্রী প্রয়াত একেএম শাহজাহান কামালের এপিএস পরিচয়ে দানকারী শিমুল চক্রবর্তী 10,000 টাকার বিনিময়ে রুবেলকে দিয়ে ঘটনাটি ঘটিয়েছে। বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবু তারেক বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রাতে লক্ষ্মীপুর পৌরসভায় দক্ষিণ মজুপুর এলাকা থেকে রুবেলকে গ্রেপ্তার করা হয়। আগুন দেওয়ার ঘটনায় 13 ডিসেম্বর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারুক হোসাইন বাদী হয়ে অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করেন। গ্রেপ্তার রুবেল লক্ষ্মীপুর পৌরসভার দক্ষিণ মজুপুর এলাকায় মৃত আবুল হাশেমের ছেলে ও সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আজিজুল হাকিমের ভাই। তিনি বিদ্যুৎ অফিসের সাবেক গাড়ি চালক। তার ভাই আজিজ ছাত্রলীগ করায় 3 মাস আগে তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। চাকরিরত সময়ে সাবেক মন্ত্রী এপিএস শিমুলের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয় বলে জানিয়েছেন পুলিশ। পুলিশ সুপার জানেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর জনগণের মাঝে আতঙ্ক তৈরি ও নির্বাচন বানচালের লক্ষ্যে সাবেক মন্ত্রীর এপিএস শিমুল 10,000 টাকার বিনিময়ে রুবেলকে আগুন লাগানোর প্রস্তাব দেন। এতে রুবেল রাজি হন। পরে 11 ডিসেম্বর বিকালে নির্বাচন কার্যালয়ে যান তিনি। ওই দিন সন্ধ্যায় শিমুল তার বিকাশে 2,000 টাকা পাঠান। পরে স্টেডিয়ামের সামনের একটি দোকান থেকে 1 লিটার পেট্রোল নেন রুবেল। এক পর্যায়ে গভীর রাতে মাস্ক পরে নির্বাচন কার্যালয়ে ঢুকে নিচতলার উত্তর পাশে স্টোররুমের জানালা খোলা পেয়ে পেট্রোল ঢেলে আগুন দেন। পুলিশ সুপার আবু তারেক আরও জানান, রুবেলের মোবাইল জব্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তার মোবাইল থেকে ঘটনার সময় তোলা আগুন ধরানোর স্থিরচিত্র পাওয়া গেছে। তার মোবাইল কথোপকথন পর্যালোচনা ও জিজ্ঞাসাবাদে জেলা খাদ্য গুদাম ও এলজিইডি অফিসে আগুন লাগানোর পরিকল্পনার বিষয়টিও জানা যায়। যে দুটি বিকাশ নাম্বার থেকে তাকে টাকা পাঠানো হয়েছে তাদেরও শনাক্ত করা হয়েছে। নির্দেশদাতা ও অন্যান্য সহযোগীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে বলে জানান এসপি। এনসিপি কেন জামাতের দিকে ঝুঁকছে? আসন্ন ত্রয়োদশ নির্বাচনকে কেন্দ্র করে জামাত ইসলামের সাথে আসন সমঝোতার আলোচনা করছে এনসিপি। এর মধ্যে দল ও বড় অংশের নেতারা ভুল পথে আছে উল্লেখ করে এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলটির একজন কেন্দ্রীয় নেতা। জামাতের সাথে নির্বাচনী সমঝোতায় গেলে দলটির কেন্দ্রীয় পর্যায়ে আরও কেউ পদত্যাগ করতে পারেন বলে ইঙ্গিত পাওয়া গেছে। ফলে প্রশ্ন উঠছে, সমঝোতার বিষয়ে দলের মধ্যে ঐকমত্য না থাকলেও এনসিপি কেন জামাতের দিকে ঝুঁকছে? রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে মনে করেন, রাজনীতিতে নতুন বন্দোবস্ত আনার প্রতিশ্রুতি, 300 আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা, নির্বাচনের জয়ী হয়ে সরকার গঠনের মতো আত্মবিশ্বাস দেখানোর পরও শেষ পর্যন্ত কয়েকটি আসনের জন্য পুরনো রাজনৈতিক শক্তির সঙ্গেই জোট বাঁধার আলোচনা এনসিপিকে একটি প্রশ্নবিদ্ধ জায়গায় ফেলে দিচ্ছে। যদিও এনসিপি নেতারা বলছেন সমঝোতার বিষয়ে এখনো পর্যন্ত কিছু চূড়ান্ত হয়নি। কয়েকটি দলের সাথেই তারা আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে সংস্কার প্রশ্নে জামায়াতের সাথে তাদের অবস্থানগত সামঞ্জস্য থাকার কারণে দলটির সাথে আসন সমঝোতার দিকে ঝুঁকছে এনসিপি। তবে বিএনপির সঙ্গে আলোচনায় আসন সমঝোতা না হওয়ারও দলটির জামায়াতের কাছে ঘেঁষার একটা কারণ বলে মনে করছেন অনেকে। এদিকে গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনীতি পরিবর্তনের যে প্রতিশ্রুতি এনসিপি দিয়েছিল তার সঙ্গে দলটির কর্মকাণ্ডের কোনো মিল পাওয়া যাচ্ছে না বলে মনে করছেন বিশ্লেষকরা। ফলে গতানুগতিক
একাধিক রাজনৈতিক সিদ্ধান্তের কারণেও সমালোচনার মুখে পড়ছে দলটি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে নির্বাচনী সমীকরণ থেকে ক্ষমতার রাজনীতিতে নিজেদের অবস্থান পোক্ত করতেই এনসিপি জামাতের দিকে ঝুঁকছে। তবে এই সিদ্ধান্ত দলটির জন্য কতটা হিতকর হবে সে সন্দেহ প্রকাশ করেছে কেউ কেউ। গণঅভ্যুত্থানের মুখে গত বছর সরকার পতনের পর মাঠে সোচ্চার থাকা জুলাই আন্দোলনে পরিচিত মুখদের নিয়ে গঠনের নতুন রাজনৈতিক দল এনসিপি, যেখানে যোগ দিতে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। সরকারের পৃষ্ঠপোষকতায় দল গঠন ও পরিচালনা হচ্ছে, প্রথম থেকেই এমন অভিযোগের মুখে পড়েছে এনসিপি। একই সাথে দলের কেন্দ্রীয় নেতাদের নানা কর্মকাণ্ডের কারণে বিভিন্ন সময় একে জামায়াতের বি টিম বলেও অভিযোগ ওঠে। তবে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচন সহ সংস্কার পদ্ধতি নিয়ে জামাতের কিছু দাবির সাথে মতপার্থক্য থাকার দলটির নেতৃত্ব ইসলামপন্থী 8 দলের যুগপৎ আন্দোলনে যায়নি এনসিপি। তবে এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ে গণতান্ত্রিক সংস্কার জোট এরও ঘোষণা আসে। এই 2 সপ্তাহ পরই জামাতের সাথে নির্বাচনী আসন সমঝোতার আলোচনা সামনে এলো। এ নিয়ে প্রশ্ন করলে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, আমরা শুরু থেকেই একক, যৌথ বা আসন সমঝোতার মধ্য দিয়ে নির্বাচনের বিষয় ওপেন ছিলাম। বিভিন্ন রাজনৈতিক দল, বিএনপি, জামায়াত এবং আরও রাজনৈতিক দলের সাথে আমাদের জোট গঠন বা আসন সমঝোতার বিষয় এবং রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি মূল্যায়নের বিষয়ে আলাপ আলোচনা চলমান রয়েছে। তবে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সংস্কার প্রশ্নে কারা বেশি আগ্রহী এবং প্রতিশ্রুতিবদ্ধ সে বিষয়টিকেই এনসিপি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বলে জানান তিনি। ঐক্যমত্য কমিশনের সংস্কার প্রশ্নে বিএনপির সাথেই অন্য দলগুলোর মতভিন্নতা পরিলক্ষিত হতো। সেখানে সংস্কার পয়েন্টগুলোতে ন্যাচারালি এনসিপি, জামায়াত এবং অন্য দলগুলো একমত হয়েছে। সেক্ষেত্রে সংস্কারের বিষয়ে দেশটাকে নতুন করে গড়া, নতুনভাবে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো গড়ে তোলা জন্য যে রাজনীতি, সে রাজনীতির প্রতি যে কমিটমেন্ট, সেটাকে নির্বাচনী রাজনীতিতে জোটের বা সমঝোতার ক্ষেত্রে সবচেয়ে প্রধানতম বিবেচ্য বিষয় হিসেবে এটাকে মূল্যায়ন করছি বলেন তিনি। খবর এসেছে এর আগে বিএনপির সাথেও আসন সমঝোতার বিষয়ে এনসিপি আলোচনায় বসেছিল। তবে সেখানে কোনো সুরাহা না হওয়ায় জামাতের দিকে দলটি ঝুঁকছে বলে মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা। বিভিন্ন জায়গা থেকে শুনে যেটা বোঝা যাচ্ছে যে তারা ভোটের হিসাব করছেন। আসন বেশি পাওয়া যাবে জামায়াতের কাছ থেকে সেই হিসাবটা করেছেন বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ মোহাম্মদ শাহান। তার মতে অন্য দলগুলোর সাথে আলাপ করে বেশি আসনের প্রতিশ্রুতি না পাওয়া এবং জামায়াতের সাথে গেলে সেই সংখ্যা বেশি হওয়ার কারণে তারা মনে করছেন এর মাধ্যমে তারা পার্লামেন্টে যেতে পারবেন এবং সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পারবেন। পাওয়ার পলিটিক্সে সবই চলে, আর এনসিপি যেহেতু পাওয়ার পলিটিক্সের অংশ হয়ে গেছে, সো এখানে অন্যায় কিছু নাই বলেন তিনি। না, তারা দল থেকে বেরিয়ে যাচ্ছেন বলে মনে করেন তিনি। কি প্ল্যান নিয়ে আসবেন জানা আছে, নতুন করে আর ধোঁকাবাজি করবেন না। তারেক রহমানকে ইসলামী ছাত্র আন্দোলনের সহসভাপতি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আই হ্যাভ এ প্ল্যান বক্তব্য প্রসঙ্গে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি ইমরান হোসাইন নূর বলেছেন, পুরাতন বউকে আমরা নতুন শাড়িতে দেখতে চাই না। আপনারা কি প্ল্যান নিয়ে আসবেন তা আমাদের জানা আছে, নতুন করে বাংলাদেশের মানুষের সঙ্গে আর ধোঁকাবাজি করবেন না। ইমরান হোসাইন আরও বলেন, 2024 সালে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আমরা ফ্যাসিবাদের কবর রচনা করেছি। জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে যারা চাঁদাবাজি করেছে, টেন্ডারবাজিতে জড়িয়েছে, তাদের বিরুদ্ধে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ লাল কার্ড দেখাতে প্রস্তুত রয়েছে। নতুন কোনো কৌশল দিয়ে আর এদেশের মানুষকে বোকা বানানো যাবে না। হাদি হত্যার বিচার দাবি, বিয়ের আসরে প্লে কার্ড হাতে ভাইরাল বরকনে। চট্টগ্রাম পটিয়ায় বিয়ের অনুষ্ঠানে জাস্টিস ফর হাদি প্লেকার্ড হাতে হাজির হন এক নবদম্পতি। তাদের এই ব্যতিক্রমী এক প্রতিবাদী বার্তা মুহূর্তে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। পটিয়া উপজেলার নাইখাইন গ্রামের মাসুদুল হক মাসুমের সঙ্গে জিরি গ্রামের সাবিনা আক্তার সুমাইয়ার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বরকনের ছবিটি মূলত এই অনুষ্ঠানে তোলা হয়েছে। স্থানীয় সূত্র ও আয়োজকরা জানান, এদিন বিয়ের আনন্দঘন মুহূর্তে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যার বিচার চেয়েছেন নবদম্পতি প্লেকার্ড হাতে ছবি তোলেন বরকনে। এ সময় বরকনের সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত বরকনের বন্ধুরা যোগ দেন। প্রতিবাদী প্লেকার্ড হাতে এবং অনুষ্ঠানে আগত অতিথিরাও একাত্মতা প্রকাশ করেন। এসব প্লেকার্ডে লেখা ছিল, উই ওয়ান্ট জাস্টিস ফর ওসমান হাদি, জান দেব জুলাই দিব না, আমি আমাদের শত্রুতার সাথেও ইনসাফ চাই, শহীদ ওসমান হাদি হত্যার বিচার চাই ও ইনকিলাব জিন্দাবাদ। এ ধরনের লেখা সংবলিত ছোট ছোট প্ল্যাকার্ড হাতে নিয়ে বিচারের দাবি জানান তারা। পরে বিয়ের অনুষ্ঠানে নবদম্পতি এমন প্রতিবাদী ও মানবিক অবস্থান সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। এ বিষয়ে বর মাসুদুল হক মাসুম বলেন, বিয়ে জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই আনন্দের মুহূর্ত থেকে আমরা অন্যায়ের বিরুদ্ধে একটি বার্তা দিতে চেয়েছি। হাদির ন্যায় বিচার নিশ্চিত করা জরুরি। এই দাবি যেন কেউ ভুলে না যায়, সেটাই আমাদের উদ্দেশ্য। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরাও নবদম্পতি এর উদ্যোগকে সাধুবাদ জানান এবং দ্রুত হাদি হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে বিচারের দাবি জানান। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।